হ্যালো স্টুডেন্টস, আমরা লাস্ট ক্লাসে আমরা অলরেডি হ্যাজার্ড স্টাডি রিস্ক পারসেপশনটা পড়ে ফেলেছি। হোয়াট ইজ হ্যাজার্ড স্টাডি অ্যান্ড রিস্ক পারসেপশন বলতে কি বুঝি আমরা অলরেডি দেখে ফেলেছি। আজকে আমরা তারই সেকেন্ড পার্ট ভালনারেবিলিটি অ্যাসেসমেন্টটা পড়বো। ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট আমি লাস্ট ক্লাসে যখন রিস্ক, হোয়াট ইজ রিস্ক, রিস্ক কি করে পারসিভ করে, রিস্ক পারসেপশনের সাথে কিভাবে অ্যাসেসমেন্ট থাকে, হ্যাজার্ডের সাথে কিভাবে রিস্ক, হ্যাজার্ড এন্ড রিস্ক এর ডিফারেন্স কি, এগুলো আমি অলরেডি লাস্ট ক্লাসে ডিসকাস করেছি। তো সেখান থেকেই সেই কনটেক্সটেই আজকে আমরা স্টার্ট করব ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট। আমি সোজা চলে যাচ্ছি ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট। হ্যাঁ, ওকে। আজকে তাহলে চলে আসছি ভালনারেবিলিটি অ্যাসেসমেন্টে। ফার্স্টে ভালনারেবিলিটি অ্যাসেসমেন্টের মধ্যে আমাদের জানতে হবে যেটা হোয়াট ইজ ভালনারেবিলিটি। ভালনারেবিলিটি টার্মটা দিয়ে কি ডিনোট করা হচ্ছে? Vulnerability is defined as the characteristics of a person or group and their situation that influences their capacity to anticipate, cope with, resist, and recover from the impact of a hazardous event. মানে vulnerability মানে তাহলে কি হলো, যে একটা পার্সন বা একটা গ্রুপ অফ পার্সনস, একটা ব্যক্তি বা একটা দল, এক ব্যক্তিদের একটা দল যারা কিনা কোনো সিচুয়েশনে পড়েছে, যে সিচুয়েশনটা তাদেরকে তাদের সেই সিচুয়েশন থেকে নিজেদের রক্ষা করার যে ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটিটাকে ইনফ্লুয়েন্স করছে। সেই নিজেদেরকে তারা রক্ষা করতে পারছে না, সেই সিচুয়েশনটাকে তারা হ্যান্ডেল করতে পারছে না, যে বিপদটা তাদের দিকে এসেছে সেই বিপদটাকে তারা রেজিস্ট করতে পারছে না এবং সেখান থেকে রিকভার করে আবার বেরিয়ে আসতে পারছে না, তখন তাকে বলা হয় ভালনারেবিলিটি। ওকে, ভালনারেবিলিটি কিন্তু পার্সন টু পার্সন ভ্যারি করে। যেমন আমি একটা এক্সাম্পল দিই। সাপোজ একটা, এই যে আমফান এসেছিল, আমফানের সময় কিন্তু ভালনারেবল কারা ছিল? মোস্ট ভালনারেবল ছিল যারা যারা আর্দেন বাড়ি, মানে মাটির বাড়িতে যারা থাকে, যারা মাড হাউস, কাচ্চা হাউস বা মাড হাউসে যারা থাকে, তারা কিন্তু মোস্ট ভালনারেবল ছিল। ওকে, যারা পাকা বাড়িতে থাকি, ইটের বাড়িতে থাকি, কংক্রিট হাউসে থাকি, তাদের কিন্তু ভালনারেবিলিটিটা কম ছিল মরে যাওয়ার। হ্যাঁ, ক্ষয়ক্ষতি সবারই কম বেশি হয়েছে, কিন্তু যাদের মাটির বাড়ি, মাড হাউস বা যাদের কাচ্চা বাড়ি, তাদের কিন্তু পুরো বাড়িটাই ভেঙে পড়ার কিন্তু প্রবাবিলিটি বেশি ছিল। তো সেই সময় যদি বাড়ির মধ্যে মানুষ থাকে তাহলে মানুষও মারা যাবে। তো সেই কারণে কিন্তু তারা হচ্ছে মোস্ট ভালনারেবল। তো সেরকমই যাদের, যে পার্সনদের সম্পর্কে আমরা চিন্তা করছি, যাদেরকে নিয়ে, যে সোসাইটিকে নিয়ে আমরা অ্যাড্রেস করতে চাইছি, তারা সেই সিচুয়েশনটাকে হ্যান্ডেল করতে পারছে কিনা তার উপর ডিপেন্ড করছে তাদের ভালনারেবিলিটি। Vulnerability represents the susceptibility of a given population to harmful effects from exposure to hazardous event. কোন একটা hazardous event, সেটা ফ্লাড হতে পারে, সুনামি হতে পারে, সাইক্লোন হতে পারে। তো তার যে হার্মফুল এফেক্টস গুলো রয়েছে, সেটা কতটা সেই গ্রুপ অফ পিপল বা পপুলেশনকে এফেক্ট করছে, সেইটাই হচ্ছে vulnerability. ওকে, it directly affects disaster preparation, response and recovery. বুঝতেই পারছো, এই ভালনারেবিলিটির উপর ডিপেন্ড করি ডিজাস্টার যে প্ল্যানিং, যে কিভাবে আমি ধরো এই যে সাইক্লোনটা এসেছিল আমফান, যে কিভাবে আমি প্রিপারেশন নেব যাতে সব থেকে লেস হার্ম লোকের হয়। ফার্স্টে কি ছিল না, ফার্স্টে ছিল যাদের যাদের মাড হাউস যারা যারা থাকে বা সেমি মাড হাউস যাদের, তাদের সবাইকে বাড়ি থেকে বার করে নিয়ে একটা রেস্কিউ সেন্টার করা হয়েছিল, সেখানে নিয়ে গিয়ে রাখা হয়েছিল। তো এই যে প্রিপারেশন, এগুলো হচ্ছে সব ডিজাস্টার প্রিপারেশন। কারণ আমি তো সাইক্লোনকে আটকাতে পারবো না, বা যদি এক্সেসিভ রেইনফল হয় তাকে আমি আটকাতে পারবো না। তো আমাকে ল্যান্ডস্লাইড, এক্সেসিভ রেইনফলেতে যদি ল্যান্ডস্লাইড হয় বা সাইক্লোন হয়, তার জন্য আমাকে প্রিপেয়ার থাকতে হবে, সেটা হচ্ছে ডিজাস্টার প্রিপেয়ারনেস। রেসপন্স মানে ডিজাস্টার হলো তার সাথে সাথে যে রেসপন্সটা, ঠিক আছে। আর রিকভারি, ডিজাস্টার হয়ে যাওয়ার পরে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে রিকভারি, মানে যাদের বাড়ি ঘর ভেঙে পড়লো, তাদের তো, তারা নিশ্চয়ই খুব পুয়ার পিপল, তো তাদের যারা বাড়িটা আবার রিকনস্ট্রাক্ট করতে পারে তার জন্য কিছু সাহায্য করা, এই সমস্ত গুলো তাদের কন্ডিশন দেখে দেখে করতে হয়। ভালনারেবিলিটি কতখানি সেটা দেখে দেখে কিন্তু প্ল্যান করতে হয়। Hazardous events then can directly or indirectly affect the health status of an individual or of a population. There are two key components of a hazards definition. আচ্ছা, এখানে একটা মাথায় রাখবে,
হ্যাজার্ডাস ইভেন্ট কিন্তু মানুষের হেলথ কে খুব ভালো মানে খুব বাজেভাবে এফেক্ট করতে পারে। যেমন ধরো আমি একটা এক্সাম্পল দিই, ধরো ফ্লাড হয়েছে, ফ্লাড থেকে কিন্তু অনেকে ডায়রিয়া বা জল থেকে যে টাইপের যে সমস্ত জলের যে ব্যাকটেরিয়া থাকে সেগুলো থেকে যে যে ডিজিজ গুলো হয়, ফ্লাডের পরে পরে কিন্তু দেখা যায় সেই সমস্ত ডিজিজ গুলো হচ্ছে। তো হেলথ ইস্যু একটা ব্যাপার হয় হ্যাজার্ডাস ইভেন্টের ঠিক পরে পরে। এছাড়াও সাইক্লোনের পরে পরে অনেক এজেড পিপলদের মারা যাওয়ার খবর এসেছিল, কারণ সাইক্লোনের এত শব্দ এত আওয়াজ, অনেকেই অনেক যারা একটু বয়স্ক বা যাদের হার্টের প্রবলেম আছে তারা নিতে পারেনি, তারা কিন্তু স্ট্রোক হয়ে হার্ট অ্যাটাক হয়ে টেনশনে আর কি, টেনশনে এই সমস্ত গুলো হয়ে অনেকে মারা গেছিল। বিশেষ করে যারা একটু কম মানে কি বলবো, একটু যারা আর কি মাড হাউস বা এরকম টাইপের বাড়িতে যারা থাকে তাদের তো আরো প্রবাবিলিটিটা বেশি, তারা আরো বেশি জোরে জোরে শব্দ শুনতে পেয়েছে। তো তাদেরকে মধ্যে কিন্তু অনেক দেখা গেছে কোন রকম ন্যাচারাল মানে এই যে হ্যাজার্ডাস ইভেন্ট বা ক্যালামিটিটা তার কোন রকম ডিরেক্ট প্রভাব ছাড়াই তিনি মারা গেছেন, এটা কিন্তু দেখা গেছে। ঠিক একইভাবে যে করোনা করোনা বা কোভিডকেও কিন্তু আমরা একটা হ্যাজার্ডাস ইভেন্ট বলেই দেখতে পারি। তো হ্যাজার্ডাস ইভেন্ট কোভিড আসার পরেও কিন্তু অনেকে যে তাদের ফ্যামিলি কিভাবে চলবে, ইকোনমি কিভাবে, তাদের নিজস্ব হয়তো দোকান বন্ধ হয়ে গেছে বা হয়তো চাকরি ছিল চলে গেছে, তো তারপরেও কিন্তু হার্ট অ্যাটাক হতে দেখা গেছে। তার সাথে তো কোভিড এর কোনো রিলেশন নেই, বাট মানুষ মারা গেছে। ঠিক আছে, তো এটাই আর কি ব্যাপার যে কিভাবে ডিরেক্টলি অর ইনডিরেক্টলি এফেক্ট করছে হেলথ স্ট্যাটাসকে সেটা আমাদের দেখতে হয়। এবং দুটো কম্পোনেন্ট আছে এখানে হ্যাজার্ডের ডেফিনেশন, একটা হচ্ছে এক্সটেন্ট অফ ইনফ্লুয়েন্স caused by the exposure to the disaster and the differential sensitivity। এর মানেটা দেখো, different populations have different levels of vulnerability to a hazardous event। আমি যেটা একটু আগেই বললাম যে বিভিন্ন পপুলেশন গ্রুপের কিন্তু বিভিন্ন রকম ভালনারেবিলিটি থাকে, সবার সেম নয়, এবং এটা ডিপেন্ড করে চারটে ফ্যাক্টরের উপর, হ্যাজার্ড ইন্টেন্সিটি, এনভায়রনমেন্ট অ্যান্ড পপুলেশন ক্যারেক্টারিস্টিক্স। সরি, তিনটে ফ্যাক্টরের উপর, একটা হচ্ছে হ্যাজার্ড ইন্টেন্সিটি, এনভায়রনমেন্ট অ্যান্ড পপুলেশন ক্যারেক্টারিস্টিক্স। দেখো হ্যাজার্ড ইন্টেন্সিটি তো বুঝতেই পারছো যে সাইক্লোন যদি হয় সাইক্লোনটা কতটা সিভিয়ার, তার সেটা হচ্ছে তার হ্যাজার্ড ইন্টেন্সিটি। যদি ফ্লাড হয় তাহলে ফ্লাডটা কতটা সিভিয়ার, কতদিনে জল নামতে পারে, সেটা হচ্ছে ইন্টেন্সিটি। ওকে, নেক্সট হচ্ছে এনভায়রনমেন্ট পপুলেশন ক্যারেক্টারিস্টিক্স। যেখানে হচ্ছে, যেখানেই হ্যাজার্ডটা হবে বলে ভাবা হচ্ছে বা হতে পারে বলে একটা একটা প্রবাবিলিটি দেখা যাচ্ছে, সেখানকার এনভায়রনমেন্টাল কন্ডিশন কি, বা সেখানে যে সমস্ত মানুষেরা থাকে সেই সমস্ত পপুলেশনের কি ক্যারেক্টারিস্টিক্স, তারা কি খুব পুয়ার পিপল, সেখানে কি মাড হাউসের সংখ্যা অনেক বেশি, সেখানে কি প্রচুর গাছপালা আছে, এনভায়রনমেন্টালের মধ্যে এটা আছে প্রচুর গাছপালা আছে, এই জিনিসগুলো কিন্তু এনভায়রনমেন্টাল পপুলেশন ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে পড়ে। আর নেক্সট হচ্ছে সেন্সিটিভিটি। সেন্সিটিভিটি হচ্ছে যে যে গ্রুপ অফ পিপলকে আমরা দেখছি, স্টাডি করছি, যাদের ভালনারেবিলিটি নিয়ে স্টাডি করছি, তারা কতটা নিজেদেরকে প্রোটেক্ট করতে এবেল, তারা কতটা নিজেদেরকে প্রোটেক্ট করতে সক্ষম, সেটা হচ্ছে সেন্সিটিভিটি। ঠিক আছে, যে হার্মটা হতে চলেছে সেটা কতটা তারা নিজেরাই নিজেদের প্রোটেক্ট করতে সক্ষম। যেমন আমি একটা এক্সাম্পল বলি, আমফানের পরে আমাদের নিজেদের বাড়িতেও অনেক ক্ষতি হয়েছিল, বাট আমাদের কিন্তু গভর্নমেন্টের জন্য মানে আমাদের নিজস্ব সেই ক্ষমতাটা আছে যে ক্ষতিটা হয়েছে সেটা আমরা নিজেরাই নিজেদের টাকা পয়সা দিয়ে সারিয়ে ফেলেছি। আমাদের গভর্নমেন্ট প্যাকেজের বা কোনো অর্থ সাহায্যের প্রয়োজন হয়নি, কারণ আমরা সেটা করতে, সেটাকে রিকভার করতে এবেল। বাট যারা একটু ইকোনমিক্যাল স্ট্যাটাস, যাদের পুয়ার, যাদের উইক, তারা কিন্তু এটা করতে সক্ষম নয়, তখন কিন্তু তাদের জন্য গভর্নমেন্টাল কোনো প্যাকেজ দরকার হয়। তো গভর্নমেন্ট তখন তাদেরকে কোনো না কোনো প্যাকেজ দেয়, তাদের কতখানি ক্ষতি হয়েছে সেই অনুযায়ী দেখে তাদেরকে প্যাকেজ দেওয়া হয়। আর ভালনারেবল পপুলেশন হচ্ছে ভালনারেবল পপুলেশন যাদের কম ইনকাম, একটু আগেই যাদের বলছিলাম উইক ইকোনমিক্যাল স্ট্যাটাস যাদের, তারা, প্লাস উইমেন, প্রেগনেন্ট উইমেন, যারা তাড়াতাড়ি করে মানে দৌড়ে দৌড়ে পালাতে পারবে না, ছোট বাচ্চাও তাই, প্লাস বয়স্ক যারা, এজেড পিপল যারা, মানে এরা কি হয় যখন কোনো বিপদ আসে, যদি পালানোর দরকার হয় তারা দৌড়ে দৌড়ে পালাতে পারে না, সেজন্য বিপদে এদের হার্মটা হওয়ার সম্ভাবনাটা বেশি। প্লাস কেউ যদি মেন্টালি ইল থাকে বা কারো যদি কোনো সত্যি কোনো খুব বড় অসুখ থাকে, ক্যান্সার, হার্টের কোনো অসুখ, তাহলেও কিন্তু তারা দৌড়ে পালাতে পারে না। তো এরা কিন্তু
ভীষণই ভালনারেবল পপুলেশন হয়। আচ্ছা, দেখো এখানে আমি একটা দিয়েছি ডায়াগ্রাম। এই ডায়াগ্রাম গুলো এই ইয়েতে তো কোনো এমনি কোনো ডায়াগ্রাম নেই, স্কেচ টাইপের এরকম ডায়াগ্রামই করে করে দিতে হবে। তো এগুলোই দেবে পরীক্ষার সময়, যে হ্যাজার্ড দেখো এখানে রয়েছে এবং এখানে হচ্ছে কারা কারা ভালনারেবল, ওকে, কি কি ভাবে ভালনারেবল, এবং তার এই দুটো মিশে যে জায়গাটা থাকে সেটাই হচ্ছে রিস্ক অফ ডিজাস্টার। এই সার্কেলটার যে কমন স্পেসটা সেটাই হচ্ছে রিস্ক অফ ডিজাস্টার। মানে হ্যাজার্ড এন্ড ভালনারেবল দুটো মিশে হয়, ভালনারেবিলিটি দুটো মিশে হয় রিস্ক। আচ্ছা, এবার আসছি ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট বা হ্যাজার্ড ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট, HVA. What is it? A hazard vulnerability assessment or HVA is a systematic approach to identify all possible hazards that may affect a specific population, assess the risk associated with each hazard, and study the findings to develop a prioritized comparison of hazard vulnerabilities. এটা হচ্ছে আর কিছুই না, এটা একটা যে পার্টিকুলার গ্রুপ অফ পিপল বা একটা পার্টিকুলার পপুলেশনকে যাদেরকে আমরা স্টাডি করছি তাদেরকে সেই হ্যাজার্ডটা কিভাবে এফেক্ট করতে পারে, কতটা রিস্ক রয়েছে এবং কি কি ভাবে তাদেরকে এফেক্ট করতে পারে, আর যে ফাইন্ডিংস গুলো আমরা পাবো সেটা দিয়ে একটা প্রায়োরিটি লিস্ট তৈরি করা, যে আমাদের তাহলে হ্যাজার্ড প্রিপেয়ারনেস এর সময় এইগুলো আমাদের প্রায়োরিটি পাবে এবং এগুলো আগে করলে কিন্তু আমরা মানুষকে বাঁচাতে পারবো বা ক্ষয়ক্ষতি কম করতে পারবো। ক্ষয়ক্ষতি একদম আটকানো তো সম্ভব না, কম করতে পারবো এবং মানুষের মৃত্যু বা ডেথ টোল কমাতে পারবো। সেটাই হচ্ছে HVA। দেখো এখানে ভালনারেবিলিটি রয়েছে হ্যাজার্ড ইভেন্ট থেকে এক্সপোজার, এটা ইনটু সেনসিটিভিটি হয় ইমপ্যাক্ট, এক্সপোজার ইনটু সেনসিটিভিটি ইমপ্যাক্ট, ঠিক আছে। আচ্ছা, এবার HVA এর ক্যারেক্টারিস্টিকে আসি। কি কি vulnerability assessment কি কি বৈশিষ্ট্য রয়েছে? The consequence of vulnerability is related to both the impact on the population and the likely service demands created by the impact. মানে যে পপুলেশনের উপর হ্যাজার্ডটা হলো তার কতখানি, মানে তার কি কি ক্ষতি হলো, আরেকটা হচ্ছে যা যা পরিষেবা আর কি বিপর্যস্ত হয়ে যায় ওটার ওই ঘটনাটার ফলে, সেই কি কি পরিষেবা বিপর্যস্ত হয়েছে, কি কি সার্ভিস, যেমন ইলেকট্রিসিটি, আমফানের পর আমাদের প্রায় 7 দিন ইলেকট্রিসিটি ছিল না, বা ওয়াটার কানেকশন সব ভেঙে চুরে গেছিল। তো সেই রকম কি কি সার্ভিস প্রয়োজন, আবার নতুন করে রিকনস্ট্রাক্ট করতে হবে, সেটাও দরকার হয় স্টাডি করা। An HVA can be carried out at the community level or at the hospital level. আচ্ছা, এখানে একটা জিনিস বলি, HVA কিন্তু কমিউনিটি লেভেল হতে পারে, হসপিটাল লেভেল হতে পারে। কমিউনিটি লেভেল মানে যে গ্রুপ অফ পিপল বা পার্সন বা পপুলেশন গ্রুপটাকে আমরা স্টাডি করছি, যে যাকে আমরা ভালনারেবল বলে মনে করেছি, তাদের কে যখন স্টাডি করছি যে তাদের কি কি ইম্প্যাক্ট হতে পারে তাদের উপর, ডিরেক্ট ইম্প্যাক্ট কি হতে পারে, তখন সেটা হচ্ছে কমিউনিটি লেভেল। আরেকটা হচ্ছে হসপিটাল লেভেল। হসপিটাল মানে যখনই কোনো একটা হ্যাজার্ড হয় তখনই কিন্তু খুব নিয়ারেস্ট যে হসপিটাল থাকে তার উপর একটা প্রেশার পড়ে, কারণ অনেকেই থাকে, নানা রকম মেডিকেল ইস্যুস তৈরি হয়, তো তখন কিন্তু নিয়ারেস্ট হসপিটাল সেই সার্ভিস গুলো দেয় এবং তাদেরকে দেখাশোনা করে। তো সেই জন্য কাছাকাছি যে সমস্ত হসপিটাল বা হেলথ সেন্টার থাকে সেই হসপিটাল লেভেলেও কিন্তু একটা HVA করা হয়, যে এখানে কতজনকে ওরা এট এ টাইম পরিষেবা দিতে পারবে বা কি কি ফেসিলিটিস রয়েছে, যে যখন সাপোজ একটা সাইক্লোন হলে কি কি টাইপের হেলথ ইস্যুস হতে পারে, সেই হেলথ ইস্যুস গুলো কি ওই হসপিটালে ওখানে পরিষেবা দেওয়া সম্ভব বা সম্ভব নয়, কি কি বা যেখানে সম্ভব সেটা কতটা ডিস্টেন্স, এইরকম আর কি হসপিটাল লেভেলে কিন্তু এই HVA টা করা হয়। An HVA is a key step in the emergency response to a disaster. It should be able to methodologically evaluate the degree of impact and provide background information to create a targeted disaster mitigation plan. বুঝতেই পারছো, একটা ডিজাস্টার মিটিগেশন প্ল্যান থাকে এবং সেখানে একটা ডিগ্রি অফ ইম্প্যাক্ট যে অ্যানালিসিসটা হয়, যে কত ভয়ঙ্কর হতে পারে ইম্প্যাক্টটা, সেই ডিগ্রি অফ ইম্প্যাক্টটা স্টাডি করতে গেলে, ইভ্যালুয়েট করতে গেলে HVA কিন্তু করতেই হয়। HVA না করে আমি ইম্প্যাক্টের ডিগ্রিটা আমরা বলতে পারি না। And HVA can also be applied in response to man-made disasters such as terrorist attacks. তারপরে ধরো এই যে গতকাল থেকে দেখছি বাগবাজারে একটা
বিশাল বড় এলাকাতে আগুন লেগেছে, এটা তো একটা ম্যানমেড ডিজাস্টার না। তো ম্যানমেড ডিজাস্টারের ক্ষেত্রেও কিন্তু এইচভিএ অ্যাপ্লাই, মানে ওখানে যদি আগে থেকে এইচভিএ করা থাকতো যে আগুন লাগতে পারে তার জন্য এই প্রিপেয়ারনেস, মানে যা যা প্রিপেয়ারনেস দরকার সেগুলো যদি আগে থেকে নেওয়া থাকতো তাহলে কিন্তু ওখানকার যে ক্ষতিটা হয়েছে সেটা একটু হলেও কমানো যেত, বা সেগুলো ছিল না কিছুই, তাই জন্য অনেক বেশি ক্ষতি হয়েছে যারা ওখানকার রেসিডেন্টস তাদের। In addition, a community HVA and a hospital HVA should be designed to complement one another for disaster emergency response and rescue. তো বুঝতেই পারছো এটা কমিউনিটি এইচভিএ এন্ড হসপিটাল এইচভিএ যেন একে অপরের পরিপূরক হয়, কমপ্লিমেন্টারি হয়। এরকম যেন না হয় যে হসপিটাল এইচভিএটা একরকম আর কমিউনিটি এইচভিএটা আর একরকম, যখন অ্যাকচুয়ালি ডিজাস্টারটা হলো তখন আর কারোর সাথে কারোর মিল নেই, কোনো প্ল্যান কাজ করছে না। মানে কমিউনিটি এইচভিএ বা হসপিটাল এইচভিএ নিয়ে যারা রেস্কিউ করতে এলো তারা দেখতে পাচ্ছে যে হসপিটাল এইচভিএ তো যেভাবে হওয়া উচিত সেভাবে হয়নি, তো সেটা কিন্তু কোনো কাজে লাগবে না। তো সেই জন্য দুটো যেন একে অপরের পরিপূরক হয় এবং সেটা যেন অ্যাকচুয়াল কোনো কাজে লাগে সেটাই আমাদের দেখতে হয়। আচ্ছা, এইচভিএ তে কন্টেন্ট কি থাকে, এইচভিএ এর যে অ্যানালিসিস মানে যে অ্যাসেসমেন্ট আমরা করব তার কন্টেন্টটা কি থাকে। আচ্ছা, কন্টেন্ট ফার্স্টেই বুঝতেই পারছো যে এইচভিএ যে টিম, এটা একটা টিম তৈরি করা হয়, সেই টিমের টিম মেম্বার্সরা ফার্স্টেই দেখতে শুরু করে যে কি কি পোটেনশিয়াল ডিজাস্টার সেই কমিউনিটির ওপর আসতে পারে। ওকে, ফার্স্টে এটা ভাবা হয় যে কি কি পোটেনশিয়াল ডিজাস্টার হতে পারে। সাপোজ যেমন আমফান বা সাইক্লোন, যেমন সুন্দরবনের যে ম্যানগ্রোভ রিজিয়ন রয়েছে সেখানে কিন্তু সাইক্লোন প্রত্যেক বছরই আসবেই। তো সেখানকার পোটেনশিয়াল ডিজাস্টার তাহলে হতে পারে সাইক্লোন। সাইক্লোন যদি একটু কম মানে ভেলোসিটি একটু কম থাকে তাহলে তার ফলে ফ্লাড হতে পারে, কিন্তু সাইক্লোনের যে ভয়ঙ্কর যে ভেলোসিটিটা যেহেতু কম তাই সাইক্লোনের ফলে যে ক্ষতি যেটা হয় আর কি, ডিস্ট্রাকশন, সেটা হয়তো একটু হলেও কম হতে পারে, কিন্তু অনেক লং পিরিয়ড ধরে ফ্লাড চলতে পারে। তো এটা আরেকটা হতে পারে, আরেকটা পোটেনশিয়াল ডিজাস্টার হতে পারে ফ্লাড। ওকে, তো এটা এই দুটো আমি বললাম, এরকম আরো আরো বেশ কিছু হতে পারে। যেমন ধরো আরেকটা আমি বলছি, এই যে সল্টিং, মানে সল্ট ফ্লাড হলে কি হয় তোমরা জানো যে যেহেতু ওখানে কোস্টাল রিজিয়ন, তো ওখানে যেই জল দিয়ে ফ্লাড হবে সেইটা তো কোস্টাল রিজিয়নে বুঝতেই পারছো খুব খুব স্যালিনিটিটা বেশি থাকবে। তো সেই স্যালিনিটি বেশি থাকার জন্য স্যালিনাইজেশনটা খুব মানে হবে আর কি। তো ওটাও কিন্তু একটা ওয়ান টাইপ অফ ডিজাস্টার, স্যালিনাইজেশন। যে ফার্টাইল ল্যান্ড গুলো থাকবে সেটা স্যালিনিটি হাই হয়ে যাবে, যার জন্য আর ঠিকঠাক এগ্রিকালচার অ্যাক্টিভিটি করা যাবে না। বা যে সমস্ত পন্ড বা ওয়াটার বডি গুলো থাকবে সে তার জলও কিন্তু স্যালিনিটি বেশি হয়ে যাবে, তখন সেখানে যে মাছ চাষগুলো হচ্ছিল সেগুলো করা যাবে না। তো এটা ওয়ান টাইপ অফ ডিজাস্টার, স্যালিনাইজেশন। তো এরকম কিছু ফার্স্টে পোটেনশিয়াল ডিজাস্টার ফাইন্ড আউট করবে। তারপরে কি হবে, একটা ডিটেইলড ডেটাবেস অফ ডিজাস্টার্স ইজ দ্য বেসিস ফর ইনফর্ম পলিসি ডিসিশনস। এরপর একটা ডিটেইলড ডেটাবেস অফ ডিজাস্টার যাবে যে এই তিনখানা ডিজাস্টার ফাইন্ড আউট করা গেছে এবং এদের এই ডিটেইল ডেটাবেস, মানে এটা কখন হতে পারে, কি কারণে হতে পারে, হলে কি কি ইম্প্যাক্ট হবে, এটা যাবে পলিসি মেকারস যারা তাদের কাছে। ওকে, আর রিলায়েবল সোর্স অফ ইনফরমেশন অন পাস্ট ডিজাস্টার ইজ ক্রুশিয়াল ফর এইচভিএ অ্যানালিসিস। হ্যাঁ, অবশ্যই তাই। পাস্ট 100 ইয়ার্সে কি কি টাইপের ডিজাস্টার ওখানে এফেক্ট করেছে সেটা কিন্তু দেখে এই ডিসিশন গুলো নেওয়া হবে, এবং তারপর যে ডেটাটা ফাইন্ড আউট করা হলো সেটা পলিসি মেকারের কাছে যাবে। In addition, we should take into consideration secondary hazards to reduce the underestimation of population vulnerability. For example, a significant earthquake could result in various hazardous events such as fuel shortages, transportation failures, stream failures and flood. যেটা আমি বললাম যে একটা সাইক্লোন আসলে যে শুধু সাইক্লোনটাই ডিজাস্টার তা নয়, সাইক্লোনের ফলে তৈরি হওয়া ফ্লাডটা ডিজাস্টার, সাইক্লোনের ফলে তৈরি হওয়া স্যালিনাইজেশনটা একটা ডিজাস্টার। তো এগুলো সবই কিন্তু একটা ডিজাস্টার বা হ্যাজার্ড। তো সেই মতন কিন্তু সেগুলো আমাদের কনসিডারেশন রাখতে হয়। সেকেন্ডারি হ্যাজার্ডস বলছে এগুলোকে, প্রাইমারি হ্যাজার্ড হতে পারে সাইক্লোন, বাট সেকেন্ডারি হ্যাজার্ডেরও কিন্তু ইম্প্যাক্টটা ভালোই থাকে। আচ্ছা, কি কি স্টেপস ফলো করা হবে? ফার্স্ট হচ্ছে ডিজাস্টার আইডেন্টিফিকেশন। ফার্স্ট ডিজাস্টার আইডেন্টিফাই করব এবং ডিজাস্টারের যে এফেক্টস গুলো সেটা জানার জন্য আমাদের কি কি ইনক্লুড করতে হবে সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে হিউম্যান ইম্প্যাক্ট, কি কি হিউম্যানের উপর ইম্প্যাক্ট করলো এবং এখানে হিউম্যানের মধ্যে
হিউম্যান বিইংস এর মধ্যে আমরা যারা ভালনারেবল পিপল, যেমন এজেড পিপল, প্রেগনেন্ট পার্সনস, এরা কতখানি রয়েছে, এদের উপর কি ইম্প্যাক্ট করলো, বা যারা সার্ভিস প্রোভাইডার মানে কি, এই যে ধরো কেউ অসুস্থ হয়ে পড়লো, তো তাকে তো হসপিটালে নিয়ে গিয়ে, হসপিটালে তো নানা রকম সার্ভিস দিতে হবে, তো তাকে হেলথ চেক আপ করতে হবে। তো হেলথ চেক আপের জন্য হসপিটালে নিয়ে গিয়ে সাপোজ হসপিটালটাই দেখা গেল যে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে, হয়তো সেখানকার ডাক্তার নার্স কেউই ফ্লাডে আটকে পড়েছে, কোনো পরিষেবাই দেওয়া যাচ্ছে না, তো সেটাও কিন্তু দেখতে হবে। প্রপার্টি ইম্প্যাক্ট ইনক্লুডিং বাট নট লিমিটেড টু বিল্ডিং অর স্ট্রাকচার ড্যামেজ, লস অফ or damage to equipment or supplies and repair cost. রাস্তাঘাট ভেঙে যাওয়া, ইলেকট্রিসিটি যে সমস্ত তার ছিঁড়ে গেছিল, পোল উপড়ে পড়েছিল, তো তার যে কস্ট গুলো সেটা কতটা হতে পারে, সেগুলো সব আগে থেকে কিন্তু ডিজাস্টার আইডেন্টিফিকেশনের সময় কিন্তু পরপর সব লেখা থাকবে যে এই কস্ট হতে পারে। ওকে, অ্যান্ড বিজনেস ইম্প্যাক্ট, ওইখানে যে এই ক্ষয়ক্ষতিটা হলো, এই যে সার্ভিস বা ট্রান্সপোর্টেশন ফেসিলিটি বা ইলেকট্রিসিটি সমস্ত যে হ্যাম্পার হলো, তার জন্য বিজনেসের ওপর কতটা ইম্প্যাক্ট পড়লো, কতটা ইকোনমিক্যাল ক্ষয়ক্ষতি হলো, সেটাও কিন্তু দেখতে হবে। ঠিক আছে, তারপর লাস্ট হচ্ছে ডিজাস্টার প্রবাবিলিটি এন্ড কনসিকুয়েন্সেস, যে ডিজাস্টার, কোন ডিজাস্টারটা আসে, যে ডিজাস্টার লিস্ট বানানো হয়েছে সেটা কতটা আসার প্রবাবিলিটি, সেটা ন্যাচারাল না ম্যানমেড না টেকনোলজিক্যাল, এবং তার কনসিকুয়েন্সেস গুলো ফাইন্ড আউট করতে হয়। ওকে, আচ্ছা, এখানে একটা ডায়াগ্রাম দিয়েছি। ফার্স্ট আইডেন্টিফিকেশন, দেন অ্যানালিসিস। আইডেন্টিফিকেশন মধ্যে আমি অ্যানালিসিস বলে দিয়েছি। অ্যানালিসিস এর পর হচ্ছে ভালনারেবিলিটি অ্যানালিসিস, তার মধ্যে পড়ছে স্ট্রাকচারাল ভালনারেবিলিটি, লস এস্টিমেশন, অপারেশনাল ভালনারেবিলিটি, সোসাইটাল ভালনারেবিলিটি, এনভায়রনমেন্টাল ভালনারেবিলিটি। মানে স্ট্রাকচারাল মানে হচ্ছে যেটা বললাম, ব্রিজ ভেঙে পড়তে পারে, রাস্তাঘাট ভেঙে পড়তে পারে, সেটা কতটা ভালনারেবল সেটা ফার্স্ট স্টাডি করতে হয়। লস এস্টিমেশন মানে কতটা লস হতে পারে, কতটা ইকোনমিক্যাল লস হতে পারে, রিসোর্স লস কতটা হতে পারে, যে এগ্রিকালচার ফিল্ডে অনেক ফসল নষ্ট হয়ে গেল, সেটা রিসোর্স লস। ঠিক আছে, কতটা লস মোট টোটাল হতে পারে সেটা লস এস্টিমেশনের মধ্যে দিয়ে করতে হয়। অপারেশনাল ভালনারেবিলিটি মানে কোনো একটা সার্ভিস অপারেশন, ধরো সাপোজ যেমন আমাদের ইলেকট্রিসিটি হ্যাম্পার হয়েছিল, কিন্তু 7 দিন কেন লেগেছিল, কারণ প্রচুর সেই সময় যেহেতু লকডাউন চলছিল, প্রচুর লোকজন বাড়ি চলে গেছিল, এবং প্লাস এত গাছ উপড়ে পড়েছিল যে সবাই মানে যে গাড়ি নিয়ে যে ইলেকট্রিসিটি ঠিক করতে আসবে সেটাও আসতে পারছিল না। তো এই যে ভালনারেবিলিটিটা, এই যে যে ঘটনাটা ঘটেছিল সেটা কতটা, সেটা হচ্ছে অপারেশনাল ভালনারেবিলিটি। সোসাইটাল ভালনারেবিলিটি, যে যে সোসাইটিতে হচ্ছে সেখানকার মানুষদের ওপর কতটা প্রভাব পড়তে পারে। আর এনভায়রনমেন্টাল ভায়োলেন্স, বুঝতেই পারছো যে কত গাছ উপড়ে পড়েছিল, কত ফসল নষ্ট হয়েছে। ফসল এনভায়রনমেন্টের দিক থেকে ভাবো, এটা রিসোর্সের দিক থেকে ভেবো না, ইকোনমিক দিক থেকে ভেবো না। প্লাস মাছ মারা গেছিল, এগুলো হচ্ছে এনভায়রনমেন্টাল ভালনারেবিলিটি। তারপর লাস্টে আসছে মিটিগেশন অপরচুনিটিজ অ্যানালিসিস, যে কি কি মিটিগেশনের অপরচুনিটি আমরা করতে পারি। সবার লাস্টে পাবলিক অ্যাওয়ারনেস, যে এই আমাদের পলিসি হয়েছে, তারপর সেটা পাবলিককে জানাতে হবে যে এই আমাদের ডিজাস্টার আসার আগে করতে হবে, এবং আপনাদেরকে সেটা সচেতন ভাবে মেনে চলতে হবে। এটা হচ্ছে পাবলিক অ্যাওয়ারনেস, এবং সেটা লাস্টে করতে হবে। তাহলে এই ছিল আমাদের ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট। আজকে এখানেই শেষ করছি। তাহলে আমাদের এই টপিকটা শেষ হলো, আর এই টপিকে একটা ছোট্ট পার্ট আছে, সেটা আমি নেক্সট ক্লাসে কমপ্লিট করে দেবো, তারপর এই টপিকটা কমপ্লিট হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ অল।